নিউ জার্সি থেকে ফিরে শনিবার হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে ন্যাশনাল সিকিউরিটি টিমের সাথে জরুরি বৈঠকে বসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ইরান ইসরায়েল পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি। এরপর দিনের আলো নিভে যাওয়ার একটু পর সামাজিক মাধ্যমে এক বিস্ফোরক বার্তা দেন। জানান তেহরানের 3টি পরমাণু কেন্দ্রে সফল বিমান হামলা চালিয়েছে আমেরিকা। A short time ago, the U.S. military carried out massive precision strikes on the 3 key nuclear facilities in the Iranian regime, Fordow, Natanz, and Esfahan. রাত 10টায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে 3 মিনিটের সংক্ষিপ্ত ভাষণে ট্রাম্প দাবি করেন ফোর্ডো, নাতাঞ্জ এবং ইস্পাহানে সফল বিমান হামলা চালিয়ে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। তিনি জানান এই হামলার উদ্দেশ্য ছিল তেহরানের পরমাণু সক্ষমতা ধ্বংস করা। Our objective was the destruction of Iran's nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's #1 state sponsor of terror. ইসরায়েলের সাথে সমন্বিত বিমান হামলায় সেই লক্ষ্য অর্জন করা হয়েছে বলেও দাবি করেন প্রেসিডেন্ট। সেই সাথে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, তেহরান যদি খুব দ্রুত শান্তির পথে ফিরে না আসে তবে দেশটির কপালে দুর্ভোগ নেমে আসবে। সেক্ষেত্রে ইরানের বাকি পরমাণু স্থাপনাগুলোতেও বড় ধরনের হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প। Iran, the bully of the Middle East, must now make peace. If they do not, future attacks will be far greater and a lot easier. For 40 years, Iran has been saying death to America, death to Israel. এছাড়া ওই অঞ্চলে আমেরিকার কোনো ঘাঁটিতে পাল্টা হামলা হলে এর পরিণতিতে বিপর্যয় নামিয়ে আনবেন বলেও সতর্ক করেছেন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, বিশ্বে সন্ত্রাসের আতুরঘর হিসেবে পরিচিত ইরানের হুমকি নস্যাৎ করা হয়েছে। 4 দশক ধরে দেশটি আমেরিকা ও ইসরায়েলের বিনাশ চেয়ে আসছিল বলেও উল্লেখ করেন তিনি। That the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. পেন্টাগনের হামলায় নিহত জেনারেল কাসিম সুলেইমানের উদাহরণ টেনে প্রেসিডেন্ট বলেন, ইরানের বর্তমান প্রশাসনের হাতে অসংখ্য নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। সেজন্য তিনি অনেক আগেই সিদ্ধান্ত নেন মূর্তিমান এই হুমকি নির্মূলের। So many were killed by their general, Qasem Soleimani. I decided a long time ago that I would not let this happen. It will not continue. I want to thank and congratulate Prime Minister Bibi Netanyahu. এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পের বিমান হামলার সিদ্ধান্তকে সাহসী বলে প্রশংসা করেছেন। বলেছেন, এই ঘটনা ইতিহাসের গতিপথ বদলে দেবে। Your bold decision to target Iran's nuclear facilities with the awesome and righteous might of the United States will change history. জাতির উদ্দেশ্যে ভাষণে নেতানিয়াহু বলেন, অপারেশন রাইজিং লায়নে তারা যা করতে পারেননি সেটি করে দেখেছে আমেরিকা, যা পৃথিবীর আর কোনো দেশের পক্ষে সম্ভব ছিল না বলেও উল্লেখ করেন তিনি। বিশ্ববাসীর উদ্বেগ উৎকণ্ঠা দূর করায় ট্রাম্প ইতিহাসের গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নেবেন বলেও মনে করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। It has done what no other country on earth could do. History will record that President Trump acted to deny the world's most dangerous regime the world's most dangerous weapons. ইরানে আমেরিকা যে অভিযান চালিয়েছে তাতে দেশটির পরমাণু কর্মসূচি ধুলোয় মিশে গেছে। রবিবার পেন্টাগনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এমন দাবি করেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। তিনি দাবি করেন, যে উদ্দেশ্যে যেসব অবস্থানে হামলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তার সবগুলোই অর্জিত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে স্পষ্ট করে কিছু না জানালেও প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী পরমাণু স্থাপনাগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে বলে দাবি করেন জয়েন্ট চিফস অব স্টাফ ড্যান কেন। এ সময় অপারেশন মিডনাইট হ্যামার নামে এই অভিযানের বিস্তারিত তুলে ধরেন তিনি। ইরানে পরিচালিত অপারেশন মিডনাইট হ্যামার সম্পর্কে বিস্তারিত জানিয়েছে পেন্টাগন। রবিবার যৌথ সংবাদ সম্মেলনে ইরানে অভিযান নিয়ে কথা বলেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফ জেনারেল ড্যান কেইন। সেক্রেটারি হেগসেথ জানান, এই অভিযান ইরানের শাসক পরিবর্তনের উদ্দেশ্যে চালানো হয়নি। একই সাথে তিনি দাবি করেন, অভিযানের আগে বিভিন্ন মাধ্যমে তেহরানকে আলোচনার আহ্বান জানিয়ে একাধিক বার্তা পাঠায় ট্রাম্প প্রশাসন। For the entirety of his time in office, President Trump has consistently stated for over 10 years that Iran must not get a nuclear weapon. Full stop. Thanks to President Trump's bold and visionary leadership and his commitment to peace through strength, Iran's nuclear ambitions have been obliterated.
ইরানের পরমাণু কর্মসূচি আমেরিকার জন্য হুমকি দাবি করে হেক্সেত বলেন, হুমকি প্রশমনেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। ডিফেন্স সেক্রেটারি দাবি করেন, ইরানের সাধারণ মানুষ কিংবা সামরিক স্থাপনা এই হামলার লক্ষ্য ছিল না। সেক্রেটারি আরো বলেন, এই অভিযানের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প আবারও বিশ্বে আমেরিকার আধিপত্য ফিরিয়ে আনলেন এবং প্রমাণ করলেন তিনি যখন কিছু বলেন পুরো বিশ্বকে তা শুনতে হয়। পাল্টা হামলা চালালে তার পরিণতি ভালো হবে না উল্লেখ করে হেক্সেত বলেন, আমেরিকান সেনারা নিজেদের উপর যে কোনো ধরনের হামলা প্রতিহত করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। ব্রিফিংয়ে জেনারেল কেইন জানান, এই অভিযানে 7টি B-2 বোমারু বিমান সহ মোট 125টি বিমান অংশ নিয়েছে। এ সময় পরমাণু স্থাপনা লক্ষ্য করে 14টি বাংকার ব্লাস্টার ছোড়া হয় বলে জানান তিনি। কেইন দাবি করেন, প্রাথমিক মূল্যায়নের ফলাফল অনুযায়ী এই অভিযানে 3টি পরমাণু স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন তারা। তবে এই হামলার পরও ইরানের পরমাণু কর্মসূচি অব্যাহত থাকবে, দেশটির এমন দাবির বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি। অন্যদিকে সেক্রেটারি হেক্সেত দাবি করেন, সুনির্দিষ্ট লক্ষ্যে হামলা চালানো হয়েছে এবং এর উদ্দেশ্য সফল হয়েছে। এর মাধ্যমে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করে ফেলা হয়েছে। এই হামলার পুরো পরিকল্পনা অত্যন্ত গোপনীয়তার সাথে করা হয় জানিয়ে জেনারেল কেইন বলেন, শুধুমাত্র প্রেসিডেন্ট এবং কয়েকজন কর্মকর্তা ছাড়া কাউকেই আগাম কিছু জানানো হয়নি। ইরানের পরমাণু কেন্দ্র ফোর্দোতে B-2 বোম্বার দিয়ে 12টি বাংকার ব্লাস্টার বোমা ফেলেছে আমেরিকা। সূত্রের বরাতে এমন তথ্য দিয়েছে CNN। অন্যদিকে নেভি সাবমেরিন থেকে নাতাঞ্জ এবং ইস্ফাহানে ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়। এছাড়া 2টি বাংকার ব্লাস্টার বোমাও ফেলা হয়। GBU-57 নামের এই বিপুল বিধ্বংসী বোমাটি 30,000 পাউন্ডের এবং এতে 6,000 পাউন্ড বিস্ফোরক রয়েছে। শনিবার সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, প্রাথমিকভাবে ফোর্দোতে ব্যাপক বোমা হামলা চালিয়ে নিরাপদে ফিরে এসেছে যুদ্ধ বিমানগুলো। এদিকে এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ওয়াশিংটন, যার চিরস্থায়ী পরিণতি ভোগ করতে হবে। ফোর্ডোর মতো ইরানের ভূগর্ভস্থ পরমাণু কর্মসূচি ধ্বংসে বাংকার বিধ্বংসী বোমা ব্যবহারে আমেরিকাকে চাপ দিয়ে আসছিল ইসরায়েল। কারণ গোটা বিশ্বে পেন্টাগনের হাতে একমাত্র 30,000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা GBU-57 রয়েছে, আর এটি বহন করতে পারে একমাত্র B-2 স্টিলথ বোম্বার। পরমাণু বোমার পর সবচেয়ে ভয়াবহ এই বোমা মাটির নিচে 200 ফুট পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত এনে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছিলেন, আমেরিকা থেকে উড়ে গিয়ে ইরানের ভূগর্ভস্থ পরমাণু কর্মসূচি ধূলিসাৎ করে আসতে পারে B-2 যুদ্ধ বিমান। তেহরানের কিছু পরমাণু কেন্দ্র মাটির এতটাই নিচে যে তা ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের কাছে যে সমরাস্ত্র আছে তা নিয়ে কিছুই করা সম্ভব ছিল না। এই যেমন ইরানের ফোর্ডো পরমাণু কেন্দ্র মাটির 300 ফুট নিচে অত্যন্ত সুরক্ষিত অবস্থায় কার্যক্রম চালাচ্ছিল। এত গভীরে আঘাত হানা IDF এর সাধ্যের বাইরে। অবশেষে ইরানের 3টি পরমাণু কেন্দ্র ফোর্ড, নাতাঞ্জ এবং ইস্ফাহানে সফল বিমান হামলা চালিয়েছে আমেরিকা বলে সামাজিক মাধ্যমে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার গণমাধ্যমে প্রকাশিত এই বার্তায় ট্রাম্প জানান, প্রাথমিকভাবে ফোর্ডোতে ব্যাপক বোমা হামলা চালিয়ে নিরাপদে ফিরে এসেছে যুদ্ধ বিমানগুলো। আমেরিকান সেনাদের অভিনন্দন জানিয়ে প্রেসিডেন্ট বলেন, বিশ্বে আর কোনো সামরিক বাহিনী নেই যাদের এমন সক্ষমতা রয়েছে। এরপর তিনি জানান, এবার শান্তির পথে হাঁটা যেতে পারে। ইরানের পরমাণু কেন্দ্র ফোর্ডোতে B-2 বোম্বার দিয়ে 12টি বাংকার ব্লাস্টার বোমা ফেলেছে আমেরিকা। সূত্রের বরাতে এমন তথ্য দিয়েছে CNN। অন্যদিকে নেভি সাবমেরিন থেকে নাতাঞ্জ এবং ইস্ফাহানে ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়। এছাড়া এই 2টি পরমাণু কেন্দ্রে বাংকার ব্লাস্টার বোমাও ফেলা হয়। GBU-57 নামের এই বিপুল বিধ্বংসী বোমাটি 30,000 পাউন্ড ওজনের এবং এতে 6,000 পাউন্ড বিস্ফোরক রয়েছে। এদিকে এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ওয়াশিংটন, যার চিরস্থায়ী পরিণতি ভোগ করতে হবে তাদের। তার এই হুঁশিয়ারি উচ্চারণের অল্প সময় পার না হতেই ইসরায়েলে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আগামী 48 ঘন্টায় বোঝা যাবে কতটা অবনতি হতে পারে মধ্যপ্রাচ্য পরিস্থিতির। এদিকে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় নিজের 3 উত্তরসূরির নাম নির্বাচন করে রেখেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খমেনি। অর্থাৎ খমেনি নিহত হলেও যাতে দেশটি ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলা মোকাবেলায় নেতৃত্বে শূন্যতা দেখা না দেয়, সেজন্য তিনি IRGC সহ ইরানের সামরিক বাহিনীর নেতৃত্বেও বিকল্প নির্বাচন করে রেখেছেন। সূত্রের বরাতে এমন তথ্য দিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস।
ইরানের পারমাণবিক ঘাঁটিতে বিমান হামলা চালানোর আগে প্যাসিফিক আইল্যান্ডের যুদ্ধঘাঁটি গুয়ামে B-2 বোমারু বিমান পাঠায় পেন্টাগন। সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়। তবে এসব বিমানগুলোতে কী ধরনের বোমা বহন করা হচ্ছে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সব মিলিয়ে 6টি B-2 বোমারু বিমান পাঠানো হয়েছে বলে জানা গেছে। ইরান ইসরায়েল চলমান সংঘাতের মাঝে সামরিক ঘাঁটি গুয়ামে বোমারু বিমান মজুত করে আমেরিকা। শনিবার মিজৌরির হোয়াইটম্যান বিমান ঘাঁটি থেকে প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপে অবস্থিত অ্যান্ডারসন বিমান ঘাঁটিতে এই যুদ্ধ বিমান পাঠানো হয় বলে জানান দুই সামরিক কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানিয়েছিলেন, গুয়ামের বাইরে এগুলো স্থানান্তরের জন্য এখনো কোনো নির্দেশনা আসেনি। তবে বিশ্লেষকরা মনে করছেন ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপটি মধ্যপ্রাচ্যের কাছাকাছি হয় এবং সেখানে বিমান চলাচলের নিরাপত্তা বেশি থাকায় বিমানগুলো সেখানে পাঠানো হচ্ছে। বেসরকারি গবেষণা সংস্থা হেরিটেজ ফাউন্ডেশনের সিনিয়র কাউন্সিলর জেমস ক্যারাফানো বলছেন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়ে আঘাত হানতে সক্ষম এই বিশেষ যুদ্ধ বিমানটি। তিনি আরো জানান, $2 বিলিয়ন B-2 স্পিরিট একটি অত্যন্ত উন্নত সামরিক বিমান। আড়ালে থাকার ক্ষমতা আর বিশাল অস্ত্র বহনের জন্য বেশ পরিচিত এটি। সেই সাথে প্রায় 14,000 পাউন্ড ওজনের GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর নামক বাংকার বাস্টার বোমা বহনে সক্ষম এই যুদ্ধ বিমানটি। বোমাটি মাটির নিচে থাকা সুরক্ষিত স্থাপনা যেমন ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস করতে সক্ষম। এর আগে KC-46 পেগাসাস রিফুয়েলিং বিমান, লকহিড মার্টিন F-22 র্যাপটর সহ বেশ কিছু যুদ্ধবিমান ইউরোপে ও পঞ্চম নৌবহরে পাঠিয়েছে পেন্টাগন। এই পদক্ষেপকে মধ্যপ্রাচ্যে চাপ সৃষ্টিতে আমেরিকার সামরিক শক্তি বৃদ্ধির একটি অংশ হিসেবে দেখছেন জেমস ক্যারাফানো। এদিকে ইরানে হামলা চালিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা আরও উস্কে দিলেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ বারবারা পেরি। ইরানে বিমান হামলার পর আমেরিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে কথা জানান DHS সেক্রেটারি ক্রিস্টি নম। ইরানে হামলার জেরে দেশের অভ্যন্তরে যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি রুখে দেওয়ার ঘোষণাও দেন তিনি। এদিকে হোয়াইট হাউস, পেন্টাগন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা এবং ইসরায়েলি দূতাবাসের নিরাপত্তা কর্মীদের সংখ্যা বাড়ানোর কথা জানিয়েছে ওয়াশিংটন ডিসির কর্মকর্তারা। এছাড়া অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে মসজিদ, সিনাগগ সহ ইসরায়েলি কূটনৈতিক স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করেছে NYPD। ইরানের 3টি পরমাণু কেন্দ্রে বিমান হামলার পর দেশের গুরুত্বপূর্ণ ধর্মীয়, সাংস্কৃতিক ও কূটনৈতিক স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মকর্তার বরাত দিয়ে CNN জানায়, ইরানের পরমাণু কেন্দ্রে বিমান হামলার জেরে সারা দেশেই অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন গোয়েন্দা কর্মকর্তারা। CNN জানায়, ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি, FBI সহ অন্যান্য ফেডারেল এবং স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে DHS সেক্রেটারি ক্রিস্টি নোম বলেছেন, দেশের মানুষের নিরাপত্তায় সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে নোম লিখেন, ইরানের সফল হামলার জেরে যে কোনো অস্থিতিশীল পরিস্থিতি রুখে দেওয়া হবে। এদিকে ওয়াশিংটন ডিসি পুলিশ ডিপার্টমেন্টের দেয়া বিবৃতি অনুযায়ী কোনো সুনির্দিষ্ট হুমকি না থাকলেও ডিসির সব ফেডারেল স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের কথা বলা হয়েছে। হোয়াইট হাউস, পেন্টাগন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা এবং ইসরায়েলি দূতাবাসে নিরাপত্তা কর্মীদের সংখ্যা বাড়ানো হয়েছে বলে জানায় ABC নিউজ। এদিকে অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে মসজিদ, সিনাগগ সহ ইসরায়েলি কূটনৈতিক স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা কর্মী মোতায়েন করেছে NYPD। CNN জানায়, নিউ ইয়র্কে কোনো সুনির্দিষ্ট হুমকি না থাকলেও সতর্কতার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হুকুল বলেছেন, তারা সার্বক্ষণিক এই পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সাথে সমন্বয় করছেন। সিটি মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, পার্সিয়ান নাগরিকদের নিয়ে উদ্বেগে 5টি বড়তেই কড়াকড়ি আরোপ করা হয়েছে। এদিকে নিউ ইয়র্কে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের কনসাল জেনারেল আফির আকুনিস ফক্স নিউজকে বলেন, ইসরায়েল এবং আমেরিকার জনগণের সামনে ভয়াবহ নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি করেছে ইরান। তেহরান যে কোনো সময় আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন স্থাপনায় হামলা চালাতে পারে বলেও আশঙ্কা জানান তিনি। আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরান ম্যানহাটনে হামলা চালালে অবাক হবেন না জানিয়ে আকুনিস বলেন, সাধারণ নিরপরাধ মানুষকে লক্ষ্য করে হামলা চালাতে পারদর্শী ইরানের শাসকরা নৈতিকতা বুঝেন না। ইরানের 3টি পরমাণু কেন্দ্রে বিমান হামলায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশের আইন প্রণেতারা। শনিবার সামাজিক মাধ্যম এক্সে ইরানে হামলার প্রতিক্রিয়া জানান তারা।
ইরানে আমেরিকার হামলার প্রতিক্রিয়ায় স্পিকার মাইক জনসন বলেন, সমঝোতার সুযোগ নষ্ট করে ইরানি হামলার পথ খুলে দিয়েছে। যদিও ইরানে হামলা চালিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসকে উপেক্ষা করেছেন বলে অভিযোগ করেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ। এছাড়া ট্রাম্প সংবিধান লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন রিপাবলিকান কংগ্রেসম্যান টমাস মেসি। ইরানের 3টি পরমাণু কেন্দ্র ফর্ডো, নাতানজ এবং ইস্পাহানে সফল বিমান হামলা চালিয়েছে আমেরিকা। শনিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এমন দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, ইরানে চালানো এ হামলায় B-2 স্টেলথ বোমারু বিমান অংশ নিয়েছে। সফলভাবে হামলা পরিচালনা করায় আমেরিকান সেনাদের অভিনন্দন জানান প্রেসিডেন্ট ট্রাম্প। বলেন, এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথ প্রশস্ত হয়েছে। এদিকে ইরানের 3টি পরমাণু কেন্দ্রে আমেরিকার বিমান হামলার মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস সদস্যরা। ইরানে ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই এই সংঘাতে জড়িত না হতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন একাধিক কংগ্রেস সদস্য। এছাড়া কংগ্রেসের অনুমতি ছাড়া অন্য কোনো দেশে হামলার এখতিয়ার প্রেসিডেন্টের নেই বলেও জানান তারা। যদিও ইরানে আমেরিকার হামলার প্রতিক্রিয়ায় স্পিকার মাইক জনসন বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে পরমাণু কর্মসূচি প্রত্যাহার করে সমঝোতার পথে আসার সুযোগ দিয়েছিলেন। সামাজিক মাধ্যম এক্সে তিনি লেখেন, সমঝোতার সুযোগ নষ্ট করে ইরানি হামলার পথ খুলে দিয়েছে। এক্সে দেয়া পোস্টে হাউস মেজরিটি হুইপ টম ইমার লিখেন, পরমাণু কর্মসূচির মাধ্যমে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার চক্রান্ত থেকে ইরানকে বের হয়ে আসতে হবে। ট্রাম্পের বক্তব্যের অনুকরণ করে তিনি লিখেন, আসলেই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথ খুলে গেছে। এদিকে ইরানে হামলা চালিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসকে উপেক্ষা করেছেন বলে অভিযোগ করেন হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ। ট্রাম্পের সমালোচনা করে তিনি লিখেন, প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রতিশ্রুতি রাখেননি। ইরানে হামলা চালিয়ে ট্রাম্প সংবিধান লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন রিপাবলিকান কংগ্রেস সদস্য টমাস মেসি। একইভাবে ট্রাম্প সংবিধান লঙ্ঘন করেছেন অভিযোগ করে অন্যায় যুদ্ধের বিরুদ্ধে কংগ্রেস সদস্যদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ডেমোক্রেটিক কংগ্রেসম্যান রাশিদা তালিব। কংগ্রেসকে তোয়াক্কা না করে প্রেসিডেন্ট ট্রাম্প ভয়ানক স্বেচ্ছাচারী হয়ে উঠেছেন বলে সমালোচনা করে ডেমোক্রেটিক সেনেটর টিম কেইন বলেন, আমেরিকার জনগণ অন্যায় যুদ্ধ মানবে না। এছাড়া মধ্যপ্রাচ্যে হামলা চালিয়ে ট্রাম্প প্রশাসন গুরুতরভাবে সংবিধান বিরোধী অবস্থান নিয়েছে বলে অভিযোগ করেন স্বতন্ত্র সেনেটর বার্নি স্যান্ডার্স। যদিও ইরানে হামলা চালানোর অনুমতি দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বকে পরমাণু যুদ্ধের ঝুঁকি থেকে রেহাই দিয়েছেন বলে মন্তব্য করেন রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম। এছাড়া ইরানে হামলা চালিয়ে ট্রাম্প সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রশংসা করেছেন ডেমোক্রেটিক সেনেটর জন ফেটারম্যান। নিউ ইয়র্কের কোনি আইল্যান্ডে অনুষ্ঠিত হলো 43তম মারমেইড প্যারেড। সমুদ্রে জীববৈচিত্র্যের ভারসাম্য ধরে রাখতে প্যারেডে নানা বার্তা তুলে ধরেন শিল্পীরা। সামুদ্রিক প্রাণীদের আদলে সব বয়সী শিল্পীদের শৈল্পিক সাজসজ্জা উপভোগ করেন দর্শনার্থীরা। কেউ মৎস্যকন্যা, কেউ বা জেলিফিশ, আবার কেউ স্টারফিশ। নানা জাতের মাছ আর প্রাণীরা সমুদ্র থেকে উঠে এসেছে কোনি আইল্যান্ডে। নাচ, গান আর শারীরিক নানা কসরতে নিউ ইয়র্ক সিটিবাসীদের জানান দিচ্ছে নিজেদের অবস্থান। শামুক, ঝিনুক আর সমুদ্রের নানা প্রাণীদের আদলে বর্ণিল রঙে নিজেদের উপস্থাপন করেছেন এসব মৎস্যকন্যারা। সূর্যের আলো যখন ঠিক মাথার উপরে, তখন মৎস্যকন্যার নেতৃত্বে মোটর শোভাযাত্রার মধ্যে দিয়ে শুরু হয় 43তম মারমেইড প্যারেড। আমেরিকার সবচেয়ে বড় এই শৈল্পিক প্যারেডে অংশ নেন সব বয়সীরা, বাদ পড়েনি শখের কুকুর ছানাটিও। Happy Mermaid Parade 2025! Oh, we're loving here today. We're happy it's summer. It's great to get out and be with all these artistic people. Excited to be here. Happy Mermaid Parade! Happy Mermaid Parade! কোনি আইল্যান্ডে আয়োজিত এই প্যারেডে নিজেদের ঐতিহ্য আর শরীরে অঙ্কিত সামুদ্রিক শিল্প মুগ্ধ করে দর্শনার্থীদের। I'm really happy to be here at the Mermaid Parade. I've been looking forward to it all year. Hi, my name is Amanda Matusevich. This is my daughter Melania Matusevich. We come here every year, ever since she was in my belly. So, love and peace to everybody, and happiness. Oh, I love the Mermaid Parade and save Coney Island. No casino on the Coney Island shore. Thank you. সামুদ্রিক প্রাণী রক্ষায় নানা বার্তাও দেওয়া হয় শোভাযাত্রা থেকে। প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধেও সরব প্রতিবাদ করেছেন শিল্পীরা। I believe in justice for all mermaids.
Thank you. Oh, I'm from Portland, Oregon. I feel great. It's a nice sunny day. Here with my brother, this guy, in the stilts. This is a lovely day. Yeah. Thank you. Your feeling, please? I'm his Mer wife, and I'm also from Portland, Oregon, and I take no credit for any of this. It's just this genius's work. So I'm glad to be here, and I'm also glad to be going for some cooler climates here pretty soon. I feel wonderful. I feel ecstatic. I feel euphoric. Today's been amazing. It's been hot, but it's been fun. Thank you. It's art and freedom of creativity and beauty and summer, everything. শুধু আমেরিকার বাসিন্দারাই নয়, বিভিন্ন দেশ থেকে আসা টুরিস্টরাও উপভোগ করেন এই প্যারেড। প্রায় 3 ঘন্টা ধরে চলা এই শোভাযাত্রা শেষ হয় বিকেল 4টায়। ফেডারেল আদালতের আদেশে লুইজিয়ানার আটক কেন্দ্র থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরেছেন কলম্বিয়া ইউনিভার্সিটির প্যালেস্টাইনপন্থী সাবেক শিক্ষার্থী মাহমুদ খলিল। শনিবার বিকেলে নিউ জার্সির নিউ ইয়র্ক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ডেমোক্রেটিক কংগ্রেসম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ এবং তার স্বজনেরা। এ সময় দেয়া এক সংক্ষিপ্ত বক্তৃতায় প্যালেস্টাইনের অধিকার রক্ষায় সচেষ্ট থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন খলিল। লুইজিয়ানায় আইসের অবৈধ অভিবাসী আটক কেন্দ্রে 100 দিনেরও বেশি সময় বন্দী থাকার পর শুক্রবার রাতে জামিনে মুক্তি পান কলম্বিয়া ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী মাহমুদ খলিল। পরদিন এক ফ্লাইটে নিউ জার্সির লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছান তিনি। Thank you so much for everything. Not only for today. It's just for every day, like just your words of support, your messages. সেখানে পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের থেকে উষ্ণ অভ্যর্থনার পর সাংবাদিক ও আইনজীবীদের সাথে কথা বলেন খলিল। জানান আবারও প্যালেস্টিনিয়ানদের অধিকার রক্ষায় কাজ করে যেতে চান তিনি। Again, I just wanna go back and just continue the work that I was already doing, advocating for Palestinian rights. এ সময় ট্রাম্প প্রশাসনের অবৈধ আটকের নিন্দা জানিয়ে খলিল কড়া ভাষায় বলেন, কেবল আটক নয় বরং হত্যার হুমকিতেও নিজ লক্ষ্য থেকে সরে যাবেন না তিনি। Not only if they threaten me with detention, even if they would kill me, I would still speak up for Palestine. এ সময় তার সাথে ছিলেন নিউ ইয়র্কের কংগ্রেসম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। তিনি বলেন, মানবাধিকারের একজন সমর্থকের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের এমন ভিত্তিহীন অভিযোগ দেশের প্রত্যেক নাগরিকের জন্য অপমানজনক। শুক্রবার ডিস্ট্রিক্ট জাজ মাইকেল ফ্যাভিয়ার্স খলিলকে মুক্তির নির্দেশ দিলেও তার নির্বাসন সংক্রান্ত আইনি প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। সাবেক ফেডারেল প্রসিকিউটর অঙ্কুশ খারদরি জানান, আদালতের নির্দেশে ছাড়া পেলেও আইনি কার্যক্রম এবং পারিবারিক কারণে কেবল নিউ ইয়র্ক, নিউ জার্সি, মিশিগান, লুইজিয়ানা ও ওয়াশিংটন ডিসিতে ভ্রমণ করতে পারবেন তিনি। জামিনের শর্ত অনুযায়ী তার পাসপোর্ট জমা রাখার পাশাপাশি তাকে নিয়মিত আদালতে হাজিরা দেওয়া ও নির্ধারিত এলাকার বাইরে ভ্রমণে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যে কোনো শর্ত ভঙ্গ করলে জামিন বাতিল হয়ে পুনরায় আটক হতে পারেন মাহমুদ খলিল। আগামী 24শে জুন নিউ ইয়র্ক সিটি মেয়র নির্বাচনের ডেমোক্রেটিক প্রাইমারিতে ভোট দিতে আমেরিকান বাংলাদেশি ভোটারদের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনরা। তারা বলছেন, এতে করে প্রার্থীদের কাছে বাড়বে কমিউনিটির গুরুত্ব। ফলে ভবিষ্যতে যিনি নির্বাচিত হন না কেন বিভিন্ন নীতি প্রণয়নে অগ্রাধিকার পাবে বাংলাদেশিদের স্বার্থ। এছাড়া পরবর্তী প্রজন্মের স্বার্থ রক্ষায় ভোট দেওয়াটা জরুরি বলেও মনে করেন তারা। সবশেষ তথ্য অনুযায়ী নিউ ইয়র্ক সিটির মোট ভোটার 5,126,009 জন। এর মধ্যে ডেমোক্রেট হিসেবে রেজিস্ট্রেশন করেছেন 3,343,648 জন। অর্থাৎ মোট ভোটের 2/3 ডেমোক্রেট, যারা অংশ নিচ্ছেন নিউ ইয়র্ক সিটির বিভিন্ন পদে এবারের ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনে। 14 জুন শুরু হওয়া 9 দিনব্যাপী আগাম ভোটে এবার ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যেই প্রাপ্ত তথ্য বলছে 2021 সালের প্রাইমারির দ্বিগুণ ভোটার অংশ নিয়েছেন এবারের আগাম ভোটে। ধারণা করা হচ্ছে 24 জুন ডেমোক্রেটিক প্রাইমারিতে ভোট দানের চূড়ান্ত দিনেও এই সংখ্যা হবে ব্যাপক। তবে প্রার্থীদের মাথা ব্যথার কারণ নিষ্ক্রিয় ভোটাররা। নিউ ইয়র্ক সিটি বোর্ড অব ইলেকশনের চলতি বছর প্রকাশিত তথ্য বলছে, রেজিস্টার্ড ডেমোক্রেটদের মধ্যে নিষ্ক্রিয় ভোটার রয়েছেন 262,259 জন। তাদের মধ্যে আছেন অনেক বাংলাদেশি ভোটারও।
সিটির বাংলাদেশি কমিউনিটির আধিক্য রয়েছে কুইন্স, ব্রুকলিন এবং ব্রঙ্কস বরোতে। চলতি বছরের আগাম ভোটের প্রথম 7 দিনে ভোট দিয়েছেন 252,312 জন। 2021 সালে ম্যানহাটন বরোতে সর্বোচ্চ সংখ্যক ভোটাররা আগাম ভোট দিলেও এবার সর্বোচ্চ ভোট পড়ছে বাংলাদেশি অধ্যুষিত ব্রুকলিনে। এখানে ভোট পড়েছে 93,432টি। তবে সে তুলনায় পিছিয়ে আছে বাংলাদেশি ভোটাররা বাস করেন এমন বাকি 2টি বড়, কুইন্স ও ব্রঙ্কস। কুইন্সে আগাম ভোট পড়েছে 48,079 এবং ব্রঙ্কসে 19,558। যে কমিউনিটির ভোটাররা ভোটে কম অংশ নেন তাদের গুরুত্ব প্রার্থীদের কাছে তত কম থাকে বলে জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আমরা ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করে থাকি। সেই নির্বাচিত প্রতিনিধিরা ইমিগ্রেন্ট কমিউনিটির স্বার্থ রক্ষা না করে স্বার্থ বিরোধী কাজ করে থাকে। সেজন্য এই নির্বাচনে যেই সকল প্রার্থীরা বাংলাদেশি সহ ইমিগ্রেন্ট কমিউনিটির স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ তাদেরকে ভোট দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনি যদি ভোট দেন তাহলে আপনার কমিউনিটি বাংলাদেশি কিংবা ইন্ডিয়ান, এশিয়ান হিসেবে আপনাকে কাউন্ট করবে। আর আপনি যদি ভোট না দেন, শুধু রেজিস্টার্ড হয়ে থাকেন, আপনাকে কোনোভাবে ওরা কাউন্ট করবে না এবং পরবর্তী ইলেকশনগুলিতে ওরা আপনার কাছে আসবে না। এদেশে বেড়ে ওঠা বাংলাদেশি কমিউনিটির দ্বিতীয় প্রজন্ম এর মধ্যেই গুরুত্বপূর্ণ স্থানগুলোতে জায়গা করে নিচ্ছেন। ভবিষ্যৎ প্রজন্মের সাথেই ভোট দেওয়া উচিত বলে মনে করছেন বিশিষ্টজনরা। আমরা এদেশে ট্যাক্স পে করি, আমরা এদেশে সব কিছু পার্টিসিপেট করি, আমাদের ভোট দেওয়া দরকার। শুধু আমাদের জন্য না, আমাদের কমিউনিটির জন্য, আমাদের ছেলেমেয়েদের জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। 24 জুন সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত সিটির 5টি বরোতে ডেমোক্রেটিক প্রাইমারিতে ভোট গ্রহণ করা হবে। ব্যক্তিগত লাভ লোকসান নয়, কমিউনিটির সাথেই বাংলাদেশি আমেরিকান ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনরা। তারা বলছেন, যে কমিউনিটির যত বেশি সংখ্যক সদস্যরা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে থাকেন, পরবর্তীতে নির্বাচিত জনপ্রতিনিধিরা সেই কমিউনিটির স্বার্থকে তত বেশি অগ্রাধিকার দিয়ে নীতি প্রণয়ন করে থাকেন। তাই সবাইকে আগামী মেয়র নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন বিশিষ্টজনরা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।